হ্যালো ছাত্ররা, সকলে আমার শারদীয়ার শুভ বিজয়ার শুভেচ্ছা নেবে। আশা করি সবাই ভালো আছো। এখন শীত পড়তে শুরু করেছে, সবাই খুব সাবধানে থাকবে যাতে ঠান্ডা না লেগে যায়, এবং পড়াশোনা নিয়ে থাকতে হবে। পুজো তো শেষ হয়ে গেল, এরপর আবার শুরু করতে হবে, কারণ তোমাদের পরীক্ষা, টেস্ট পরীক্ষা হয়তো ডিসেম্বরের মধ্যে হয়ে যেতে পারে। যাই হোক, আজকে আমরা একটা রিভাইজ করব চ্যাপ্টার। এটা আমি তোমাদের ক্লাসে পড়েছিলাম, পরমাণুর নিউক্লিয়াস। এই চ্যাপ্টারটা আমি তোমাদের আগে পড়িয়েছি ক্লাসে। যেহেতু গোটা বইটা মোটামুটি শেষ হয়ে গেছে, আমাদের কেমিস্ট্রি পোর্শন আমি এবং বিকাশবাবু মিলে শেষ করে ফেলেছি, সেই জন্য আবার রিভাইজ শুরু করছি। পরমাণুর নিউক্লিয়াস এটা পড়তে গিয়ে আমরা প্রথমেই জানবো যেটা তেজস্ক্রিয়তা। বিজ্ঞানে এমন অনেক কিছু ঘটনা আছে যেটা অন্য বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে আবিষ্কৃত হয়েছে। তেজস্ক্রিয়তা এই রকমই একটা ঘটনা। যেমন এক্স রশ্মির সঙ্গে প্রতিপ্রভার সম্পর্ক নিয়ে গবেষণা করতে গিয়ে ফরাসি বিজ্ঞানী অরি বেকারেল 1896 খ্রিস্টাব্দে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তিনি কিন্তু তেজস্ক্রিয়তা নিয়ে কোনো পরীক্ষা করছিলেন না, তিনি করছিলেন এক্স রশ্মির বিভিন্ন ধর্মের পরীক্ষা। সেখান থেকেই আকস্মিকভাবে তেজস্ক্রিয়তা আবিষ্কৃত হয়। তেজস্ক্রিয়তার সংজ্ঞা: যে ধর্মের জন্য সাধারণত কিছু উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌল সব অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে এক বিশেষ ধরনের অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে এবং নতুন মৌলের পরমাণুতে পরিণত হয়, তাকে তেজস্ক্রিয়তা বলা হয়। আর যে সমস্ত মৌলে এই ধর্ম বর্তমান তাদের তেজস্ক্রিয় মৌল বলা হয়, যেমন রেডিয়াম, পোলোনিয়াম, থোরিয়াম প্রভৃতি। এটা দেখা যায় সবথেকে ভারী যে মৌলগুলো সেইগুলো সাধারণত তেজস্ক্রিয়। সাধারণত 210 বা তার বেশি ভর সংখ্যা বিশিষ্ট মৌলের মধ্যে এই ধর্ম লক্ষ্য করা যায়। তেজস্ক্রিয় মৌল থেকে যে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তার ভেদন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ সেগুলো বিভিন্ন পদার্থ ভেদ করে চলে যেতে পারে। এই রশ্মি অস্বচ্ছ কাগজ বা খুব পাতলা ধাতব পাত সহজেই ভেদ করতে পারে। তাপ, আলো, তড়িৎক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র কোনো কিছুর দ্বারাই এই রশ্মি কোনো রকম প্রভাবিত হয় না। আবার তেজস্ক্রিয় মৌলগুলি রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে যৌগ গঠন করলেও তাদের তেজস্ক্রিয় ধর্মের কোনো পরিবর্তন হয় না। কোনো মৌলের রাসায়নিক ধর্ম তার বিভিন্ন কক্ষে উপস্থিত ইলেকট্রন বিন্যাস, কীভাবে ইলেকট্রনগুলো রয়েছে সেটার উপর নির্ভরশীল। যেহেতু রাসায়নিক পরিবর্তনের পরেও তেজস্ক্রিয় মৌলের মধ্যে তেজস্ক্রিয়তা বর্তমান থাকে, তাই বিজ্ঞানীরা সিদ্ধান্তে আসেন কোনো মৌলের তেজস্ক্রিয়তা তার সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা। যেহেতু রাসায়নিক বিক্রিয়ায় নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না, কেবল বাইরের কক্ষের ইলেকট্রন মহলের মধ্যে কিছু পরিবর্তন হয়, সেই জন্য এরা যখন যৌগ গঠন করে তাতেও এদের তেজস্ক্রিয় ধর্ম বজায় থাকে। এর সঙ্গে ইলেকট্রন বিন্যাসের কোনো সম্পর্ক নেই। তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ফলে আবার নতুন মৌল উৎপন্ন হয়। নতুন মৌল তখনই উৎপন্ন হবে যদি নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয়। প্রোটন নিউক্লিয়াসে থাকে, কোনো রাসায়নিক বিক্রিয়া দিয়ে প্রোটন সংখ্যার পরিবর্তন করা যায় না। এই সমস্ত ঘটনা প্রমাণ করে তেজস্ক্রিয়তা হলো পরমাণুর নিউক্লিয়াসের ঘটনা। তেজস্ক্রিয়তায় জনক পরমাণু ও দ্বিধা পরমাণু, যে সমস্ত পরমাণু তেজস্ক্রিয় বিঘটন হয় তাকে জনক পরমাণু বলে, এবং জনক পরমাণু ভেঙে যাবার ফলে যে নতুন মৌলের সৃষ্টি হয় তার পরমাণুকে দুহিতা পরমাণু বলা হয়। এখানে মনে রাখা প্রয়োজন, তেজস্ক্রিয়তা কোনো নির্দিষ্ট মৌলের বৈশিষ্ট্য নয়, বরং কোনো মৌলের নির্দিষ্ট আইসোটোপের বৈশিষ্ট্য। যেমন কার্বনের C612 আইসোটোপটি তেজস্ক্রিয় নয়, অথচ C614 আইসোটোপটি তেজস্ক্রিয়। কয়েকটি তেজস্ক্রিয় মৌলের উদাহরণ:
বেকারেলের পরে বিজ্ঞানী মাদাম কুরি ও পিয়ের কুরি পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কার করেন। দেখা যায় পোলোনিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের প্রায় 1000 গুণ, আর রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের প্রায় 10 লক্ষ গুণ। পরবর্তীকালে আরও কিছু তেজস্ক্রিয় মৌল আবিষ্কৃত হয়েছে, যেমন থোরিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম। এছাড়াও কিছু হালকা মৌল, যেমন কার্বনের C614 আইসোটোপ বা পটাশিয়ামের K1940 আইসোটোপটি হলো তেজস্ক্রিয়। তেজস্ক্রিয়তা জানার পর তেজস্ক্রিয় পদার্থ থেকে যে ধরনের রশ্মি নির্গত হয় তাদের বিভিন্ন প্রকৃতি কী বা তারা কি একই রকম, সেটা জানার জন্য বিজ্ঞানীরা এবার নানান পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। 1902 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড, মাদাম কুরি, পিয়ের কুরি ও ভিলাউ একটি পরীক্ষা করেন। তারা প্রমাণ করেন যে তেজস্ক্রিয় বিকিরণের মধ্যে 3টি ভিন্ন প্রকৃতির রশ্মি আছে। এদের মধ্যে একটি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত, তাকে আলফা রশ্মি বলা হয়। একটি রশ্মি ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত, তাকে বিটা রশ্মি বলা হয়। অন্য আরেকটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাকে গামা রশ্মি বলা হয়। এই আলফা, বিটা এবং গামা রশ্মির বেশ কিছু ধর্ম আমরা ছকের সাহায্যে দেখাবো এবং সেগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন প্রকৃতি, তাদের আধান, ভর, ভেদন ক্ষমতা, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, এই ধর্মগুলোতে আলফা, বিটা এবং গামা রশ্মির তুলনা আমাদের জানতে হবে। প্রথমেই আসি প্রকৃতি নিয়ে। আলফা রশ্মি হলো ধনাত্মক আধানবাহী কণার স্রোত, বিটা রশ্মি হলো ঋণাত্মক আধানবাহী কণার স্রোত এবং গামা রশ্মি হলো ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেটার ধনাত্মক বা ঋণাত্মক কোনো ধর্মই নেই। আধান, আলফা কণা একটি প্রোটনের আধানের দ্বিগুণ, বিটা কণার আধান একটি ইলেকট্রনের আধানের সমান, আর গামা রশ্মি নিস্তড়িত। এবার ভরের তুলনা করব। আলফা কণার ভর প্রোটনের ভরের প্রায় 4 গুণ, বিটা কণার ভর একটি ইলেকট্রনের ভরের সমান, মানে খুবই হালকা এটি, আর গামা রশ্মির কোনো ভর নেই। ভেদন ক্ষমতা, অর্থাৎ কোনো বস্তুকে ভেদ করে যাওয়ার ক্ষমতা, বিটা ও গামা রশ্মির তুলনায় আলফা রশ্মির ভেদন ক্ষমতা কম। বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মির তুলনায় বেশি, কিন্তু গামা রশ্মির তুলনায় কম। আর গামা রশ্মির ভেদন ক্ষমতা আলফা, বিটা রশ্মির তুলনায় অনেক বেশি। এদের ভেদন ক্ষমতার অনুপাত আলফার যদি 1 হয়, বিটার 100 আর গামা রশ্মির 10,000। তার মানে এর থেকে বুঝতে পারছি আমরা গামা রশ্মিকে আটকাতে গেলে প্রচণ্ড পুরু একটা ধাতব পদার্থের আবরণ করতে হবে, তবেই গামা রশ্মিকে আটকানো যাবে, নাহলে যে কোনো পাতলা পদার্থকে এরা কিন্তু ভেদ করে চলে যাবে। এরপর আমরা বলবো গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। এই ধর্ম অনুযায়ী আলফা, বিটা, গামা রশ্মির তুলনা। আলফা রশ্মিকে গ্যাসে চালনা করলে গ্যাসটি আয়নিত হয়, যদিও এই আয়নিত করার ক্ষমতা বিটা ও গামা রশ্মির তুলনায় বেশি। বিটা রশ্মি যদি গ্যাসের মধ্যে চালনা করা হয় সেও গ্যাসকে আয়নিত করে, কিন্তু গামা রশ্মির চেয়ে বেশি এর আয়নিত করার ক্ষমতা, কিন্তু আলফা রশ্মির তুলনায় কম। আর গামা রশ্মি যদি কোনো গ্যাসের মধ্যে চালনা করা হয় তাহলে গ্যাস আয়নিত করার ক্ষমতা গামা রশ্মির সব থেকে কম, আলফা ও বিটা রশ্মির তুলনায় অনেক কম। এদের রেশিওটা ঠিক ভেদন ক্ষমতার রেশিওর অপোজিট, অর্থাৎ আলফা রশ্মির গ্যাস আয়নিত করার ক্ষমতা যদি 10,000 হয়, সেখানে বিটা রশ্মির 100 এবং গামা রশ্মির সেখানে 1। এই রেশিওটা মনে না রাখলেও আমাদের কার বেশি কার কম এটা কিন্তু মনে রাখতে হবে। এটা থেকে ছোট ছোট প্রশ্ন হয়। আজ এই পর্যন্তই থাক। সকল ছাত্রকে আবার আমার শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। আজ কোনো প্রশ্ন দিলাম না, এটা রিভাইজ হচ্ছে। গোটা চ্যাপ্টারটা হয়ে যাবার পর আমি একটা পরীক্ষার মতো করে প্রশ্ন পাঠাবো, তারপর তোমরা পরীক্ষা দেবে। ঠিক আছে ছাত্ররা, ভালো থেকো, সুস্থ থেকো।